এই যে ভাইয়া, এই ঠিকানাটা একটু বলে দিতে পারবেন? এখান থেকে কিভাবে যেতে হবে? যদি একটু বলে দিতেন তাহলে খুবই ভালো হতো। আদিয়া বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে এবং তার এক আত্মীয়দের বাসায় যাওয়ার জন্য এসেছে। আদি দাঁড়িয়েছিল বাসের অপেক্ষায়। এমন সময় আদিয়ার কণ্ঠস্বর পেয়ে পিছনে ফিরে তাকাতে দেখতে পেল আদিয়া দাঁড়িয়ে আছে। আদিয়ার মুখের দিকে তাকাতেই আদি হাঁ করে তাকিয়ে রইল। এটা দেখে আদিয়া কিছুটা ভয় পেয়ে অন্য একজনের কাছে যেতে যাবে, এমন সময় আদি বলতে লাগলো, জি, বলতে পারবো। ঠিকানাটা একটু আমার হাতে দেন, আমি দেখে বলে দিতেছি। আদিয়া আদির হাতে লেখা ঠিকানাটা দিয়ে দিতেই আদি আদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইখান থেকে একটা বাসে করে উত্তরা যাবেন। ওইখান থেকে পরে একটা রিক্সা নিয়ে আপনি আপনার যে গন্তব্যে যাবেন ওই গন্তব্যের শেষ ঠিকানা বললেই তারা নিয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। এই বলে আদিয়া ওইখান থেকে চলে আসলো কিছুটা সামনে। একটা বাস আসতেই বাসে উঠে পড়ল আদিয়া। একদিকে আদি এক নজরে তাকিয়ে আছে বাসের যাওয়ার দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আদিও তার গন্তব্যে চলে আসলো একটা বাসে করে। সিকিউরিটি গার্ডের কাছে তার পরিচয় দিয়ে অফিসের ভিতরে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একটা মেয়ে এসে আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার আদি, আপনাকে বস ডাকতেছে, বলছে যে এখনই তার রুমে যাওয়ার জন্য। আদি মাথা নেড়ে চলে আসলো তার বসের কেবিনে। আসলে আজকে তার অনেকটা দেরি হয়ে গেছে ওই মেয়েটার জন্য। মাঝে মধ্যে এমন হয়, তবে বস তাকে বকা দেয় না। আদি বসের কেবিনে প্রবেশ করতেই বস চরম রেগে গিয়ে একটা ফাইল আদির মুখে ছুঁড়ে দিয়ে বলতে লাগলো, মনকে প্রত্যেকদিন তোমাদেরকে আমার কেন বলতে হয় যে কাজগুলো ভালোভাবে করতে? এই কাজটা তুমি কি করলে? যেখানে 2 দিনে সকল মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল সেখানে 3 দিন হলো কেন? এখন কি আমি মালটা তার কাছে বিক্রি করতে পারবো? প্রত্যেক মাসে তুমি এরকম একটা কাজ করো। চাকরি যদি ভালো না লাগে তাহলে এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজ দেখো। আদি ফাইলটা হাতে নিয়ে খুলতে দেখতে পেল মিস্টার জুবাইর সাহেবের কাজ ছিল এটা। কিন্তু আদির উপরে পুরো রাগটা কেন ঝাড়লো এটা আদি বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আবারও তার বস বলে উঠল, কি ব্যাপার, এইখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? এই ফাইলটা তাড়াতাড়ি ঠিক করে এনে ওপরে আমাকে দিয়ে যাও। আধা ঘন্টার সময় দিলাম, এই আধা ঘন্টার মধ্যে তুমি এই ফাইলটা পুরোপুরি ঠিক করে আমাকে দিয়ে যাবে। কিন্তু বস, আপনি তো একটা জিনিস ভুল করেছেন। এই ফাইলের কাজ আমি করি নাই, এই ফাইলের কাজ করেছে জুবাইর। আপনি আমাকে কেন বকাবকি করতেছেন? আমি না হয় একটু ভুল করেছি, প্রত্যেক দিন দেরি করে আসি, এটার জন্য আপনি আমাকে বকা দিতে পারেন, কিন্তু এইভাবে অপমান করতে পারেন না। আমার কাজ যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে বলতে পারেন, আমি এই অফিস ছেড়ে দিব। আদির বস আদির হাত থেকে ফাইলটা নিয়ে ভালোভাবে দেখে জুবাইয়ের কাজটা করেছে। আদির বস আবারও আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঠিক আছে, তুমি তোমার কেবিনে যাওয়ার সময় জুবাইরকে বলবে আমার কেবিনে আসার জন্য। আদি মাথা নেড়ে ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। আর আসার আগে জুবাইরকে বলে এসেছে তার বসের কেবিনে যাওয়ার জন্য। এইদিকে জুবাইয়ের বসের কেবিনের ভিতর প্রবেশ করতে বস জুবাইয়ের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিয়ে বলতে লাগলো, গত মাসেও তুমি এরকম একটা কাজ করেছো, কিন্তু আমি অপমান করেছি আদিকে। এরকম কাজ করলে আমার অফিসে চাকরি করতে পারবে না। তুমি আমার অফিস থেকে এখনই বের হয়ে যাও। তোমার এই অফিসে চাকরি করার যোগ্যতা নেই। যদি যোগ্যতা থাকতো তাহলে খুব ভালোভাবে চাকরি করতে, এইভাবে কাজে ভুল করতে পারতে না। এই কাজটার জন্য জানো কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমাকে উল্টো? কিন্তু স্যার, এখানে তো আমাদের কোনো অপরাধ নেই। অপরাধ তাদের হয়েছে। তারা ফাইলটা যদি ভালোভাবে গুছিয়ে দিত তাহলে আমি ভালোভাবে কাজ করে দিতে পারতাম। তারা ফাইল ভালোভাবে গুছিয়ে দেয় নাই, এটার জন্য তো এরকমটা হয়েছে। আপনি আমাদের উপরে রাগ দেখাবেন না। তোমাদের উপরে রাগ দেখাবো না তো কাদের উপরে রাগ দেখাবো? তোমরা এরকম কাজ করো কেন? যেই কাজটা ভুল হবে ওই কাজটা আমাদেরকে বলতে পারো না? আমার ম্যানেজার আছে, আমার পি আছে, দুজনের মধ্য থেকে একজনকে বললে কি তারা আমাকে বিষয়টা জানাতো না? নাকি অফিসে আমার ফোন নাম্বার নেই? আমি আর তোমাকে রাখতে পারলাম না। জুবাইর, তুমি এখনই আমার অফিস থেকে বের হয়ে যাও, অন্য কোথাও গিয়ে চাকরি করো। জুবাইর বের হয়ে চলে আসলো। আসলে এই মাসে প্রচুর পরিমাণে লস হয়েছে এই অফিসে।
আদি বিষয়টা বুঝতে পারছে, তাই চলে আসলো তার বসের কেবিনে। তার বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি এই কাজটা আমাকে দিতে পারেন। আমি কাজটার সমাধান করে দিতেছি। আমাকে কিছুক্ষণ সময় দেন। কিছুক্ষণ সময় দিলে আমি কাজটা পুরোপুরি সম্পন্ন করে দিতে পারবো। ফাইলটা নিয়ে যাও এখান থেকে, আর সবাইকে জানিয়ে দাও যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে আমার অফিসে কাজ করবে, আর যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে আমার অফিস থেকে আজকে চলে যাওয়ার জন্য। তাদের কারণে আমি আমার অফিসে লস দিতে পারবো না। গত মাসেও লস হয়েছে, এই মাসেও প্রচুর পরিমাণে লস হয়েছে, তাদের জন্য এবার আর পারবো না আমি। স্যার, আপনি শান্ত হয়ে বসেন, কিছুই হবে না। আমি বিষয়টা তো দেখতেছি। ফাইলটা ঠিক করে দিলে তো অনেকটা পরিমাণের লস থেকে আমরা উঠতে পারবো। হ্যাঁ, এখন তাড়াতাড়ি চাও, ওরা 12টার দিকে আসবে বলেছে। যত তাড়াতাড়ি পারো এই কাজটা কমপ্লিট করে দাও আমাকে, যাতে আমি ওদের সামনে মুখ দেখাতে পারি। আদি চলে আসলো তার কেবিনে। অন্যদিকে আদিয়া তার লোকেশনে পৌঁছে কলিং বেল দিতেই মৌসুমি এসে দরজা খুলে দিল। মৌসুমি আদিয়াকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখে যাও আমাদের বাসায় কে এসেছে। আদিয়া আপু এসেছে, তাড়াতাড়ি আসো সবাই। মৌসুমি কথা শুনে বাড়ির সবাই দৌড়ে চলে আসলো দরজার সামনে। আদিয়াকে বাড়ির ভিতরে এনে কিছুক্ষণ রেস্ট করতে দিল। এইদিকে আদিয়া প্রায় 9 বছর পর তাদের সাথে যোগাযোগ করে তাদের বাসায় এসেছে। সবাই বসে আছে সোফায়। এমন সময় মৌসুমি আদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আদিয়া আপু, তোমার কি ক্লান্ত লাগতেছে? ক্লান্ত লাগলে রুমে গিয়ে কিছু রেস্ট করো। না, ক্লান্ত লাগতেছে না, অনেক দূর থেকে এসেছি তো তাই আর কি, বমি বমি ভাব হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তোর কি খবর? পড়াশোনা ঠিকমতো করতেছিস তো নাকি ঠিকমতো করছিস না? ঠিক মতো করতেছি না, না করলে কি আর এত বড় হতে পারতাম? তোমাকে তো সেই ছোট্টবেলা থেকে সবাই জোরাজুরি করছিল, কিন্তু তুমি পড়াশোনা করো নাই। এখন বুঝতে পারছো তো, পড়ালেখা করলে একটা ভালো চাকরি করতে পারতে। হ্যাঁ, আমি যদি ঠিকমতো লেখাপড়া করতে পারতাম তাহলে তো ভালো একটা চাকরি করতে পারতাম। এখন তো আর সেই সময়টা নেই। বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিয়েছে, আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। 5টা বছর কিভাবে কাটিয়েছি এটা একমাত্র আমিই জানি। আদিয়া, এখন এসব বলার দরকার নেই। এখন এইসব বললে তোমার মন আবার খারাপ হয়ে যাবে। তুমি এখানে এসেছো, কয়েকদিন ভালোভাবে থাকো, হাসি খুশি থাকো, আমরা এটাই চাই। আমি এখানে বসে থাকতে আসি নাই, আমি এখানে এসেছি একটা চাকরির জন্য। খালুকে বলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিও খালামণি। আশা করি এইটা অন্তত পারবে তোমরা। হ্যাঁ, এটা পারবো, তবে তুই কি চাকরি করতে পারবি এটা তো আগে জানতে হবে। এটা আগে জানলে তোকে কি চাকরির ব্যবস্থা করে দিবে খালু। আমি তো সেলাইয়ের কাজ পারি, আমাকে গার্মেন্টসে বা অন্য কোনো জায়গায় যদি একটু চাকরির ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, এইসব নিয়ে আর চিন্তা ভাবনা করিস না, তোর চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমার একটা চেনা পরিচিত অফিস আছে, ওই অফিসে কথা বলে দেখি, যদি তোকে চাকরির ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো খুব ভালো। এখন তুই রুমে যা, গিয়ে রেস্ট কর, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিব। ঠিক আছে, আমি এখন রুমে গেলাম। আর খাবার উপরে পাঠাতে হবে না, আমাকে ডাক দিলেই হবে। আদিয়া চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে আদি 2 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করে বসকে দেখিয়ে দিল। দুপুর 12টা। আদি বসে আছে তার বসের কেবিনে। এমন সময় তার বস কেবিনের ভিতর প্রবেশ করলো। অপরিচিত 2 জন লোক। আদি তাদেরকে সালাম দিয়ে চলে যেতে যাবে, এমন সময় তার বস বলতে লাগলো, আদি, তুমি এখানে বসো, তোমাকে এখানে প্রয়োজন, উঠে চলে গেলে তো চলবে না। আদি বসে আছে, তার বস ফাইলটা তাদেরকে বোঝাচ্ছে এবং যে মালামালগুলো অর্ডার দিয়েছিল ওই মালগুলো তাদেরকে গাড়িতে পৌঁছে দিতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে বোঝানোর পর বস বলতে লাগলো, আদি, তুমি বাকি কাজটা তাদেরকে বুঝিয়ে দাও যাতে তাদের কোনো সমস্যা না হয়। স্যার, আপনারাও কাজটা বুঝে নেন, আশা করি আপনাদেরও আর কোনো সমস্যা হবে না কাজটা বুঝতে। আদি সব কিছু বুঝিয়ে দিতেছে তাদেরকে। বেশ কিছুক্ষণ বুঝিয়ে দেওয়ার পর তারা সবাই পুরো কাজটা বুঝে ফেলার পর তাদের মালপত্র এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে গেল। আদির বস আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি প্রত্যেকটা
বার এইভাবে আমাদের অফিসটা বাঁচিয়ে নাও। আজকে কত বড় লসের হাত থেকে বাঁচিয়েছো এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দোয়া করি তুমি খুব ভালোভাবে এবং ইমানদার হিসেবে এই অফিসে চাকরি করো। তোমার বেতন আমি দ্বিগুণ করে দিব। এখন তাহলে তুমি তোমার কেবিনে যাও, বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো শেষ করে আমাকে দিয়ে এরপরে বাসায় যাবে। আশা করি সন্ধ্যার মধ্যে তুমি তোমার কাজগুলো শেষ করে আমাকে দিয়ে বাসায় যেতে পারবে। আদি মাথা নাড়িয়ে ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। বাকি কাজগুলো সম্পূর্ণ শেষ করে সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর বাস আসতেই বাসে উঠে পড়ল আদি। দীর্ঘ 15 মিনিট বাস চলার পর আদি চলে আসলো তার গন্তব্যে। অন্যদিকে আদিয়া সবার সাথে বসে আছে আর টুকটাক কথাবার্তা বলতেছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। মৌসুমীকে দরজা খুলে দিতেই দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে। মৌসুমী তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু আম্মু, আদি আপু এসেছে। কি এত বছর পর আদিয়া এই বাড়িতে এসেছে? কোথায় তাকে ডেকে নিয়ে আয়, এক পলক দেখি আগে, এরপরে না হয় কথাবার্তা বলা যাবে। মেয়েটাকে সেই কবে দেখেছি। মৌসুমী আদিয়াকে ডেকে নিয়ে আসলো। আদিয়া মৌসুমীর আব্বুর সাথে কথাবার্তা শেষ করে বসে রইল সোফায়। রাত 9টা, সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় মৌসুমীর আব্বু আদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদিয়া, তোর কি খবর? অনেক দিন পর এখানে তুই আসলি, আর তোর জামাইয়ের কি খবর? কী আর খবর হবে, সে তো আর আমি জানি না। হয়তো সে ভালো আছে অন্য কাউকে নিয়ে। মানে তুই কি বলতে চাচ্ছিস? অন্য কাউকে নিয়ে ভালো আছে মানে? তোর সাথে ঝগড়া হয়েছে নাকি তার? ঝগড়া হয় নাই, সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আরও 5 বছর আগে। তোমাদেরকে তো কিছুই জানানো হয় নাই। এই 5 বছর আমি ঘরবন্দি ছিলাম। তার মানে এতদিন তুই ঘরবন্দি ছিলি আর আমাদেরকে কেউ কোনো কিচ্ছু জানায় নাই? না, কেউ কিছু জানায় নাই। আমি সবাইকে বারণ করে দিয়েছিলাম না জানানোর জন্য। তবে এখানে এসেছি একটা আশায়, তোমরা যদি আমাকে নিজের মেয়ে মনে করে যদি একটা কাজ দাও তাহলে খুব ভালো হবে। আমি 1 মাস কাজ করে এই বাড়িতে খাবার খরচ দিয়ে অন্য একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবো। তোমাদের কাছে বোঝা হয়ে থাকতে পারবো না। এটা আবার কেমন কথা আদিয়া? এমন তো হওয়ার কথা না। আমরা তোকে বোঝা মনে করব কেন? ছোটবেলা থেকেই তো তোকে আমাদের বড় মেয়ে হিসেবে দেখে এসেছি। মৌসুমীর সাথে তো তুই কত খেলাধুলা করেছিস, আর আজকে তুই এই কথা বলতেছিস? খুব কষ্ট পেলাম তোর কথা শুনে। সরি কষ্ট দেওয়ার জন্য। তবে আমি যেটা বলেছি সেটাই হবে। আমি এখানে থাকতে পারবো না। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। আর আমার তো তেমন পড়ালেখা নেই যে ভালো একটা চাকরি করতে পারবো। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে ভালো একটা চাকরি দিব। তুই শুধু ফাইল আনা নেওয়া করবি এবং যা যা প্রয়োজন আমি যেটা যেটা বলবো তুই সেটা সেটা করবি। ঠিক আছে, যেটা আমার জন্য ভালো হবে ওই কাজটা দিলেই আমি খুব খুশি হব। এই বলে আদিয়া খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। অন্যদিকে আদি রাতের খাবার দাবার শেষ করে তার রুমে শুয়ে আছে। চোখ দুইটা বন্ধ করতেই আদিয়ার মুখটা ভেসে উঠল। এটা দেখে আদি মনে মনে বলতে লাগলো, এই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে আমার কেমন যেন লাগতেছে। এই মেয়েটার কথা বারবার মনে পড়তেছে, কিন্তু আমি এই মেয়েটাকে কোথায় পাবো? এই মেয়েটার পরিচয় তো জানি না। পরিচয় জানলে তো খুব ভালো হতো। ধুর, কী সব চিন্তাভাবনা করতেছি। এখন ঘুমাই, কালকে আবার অফিসে যেতে হবে তাড়াতাড়ি। এই বলে আদিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। আদি তার আম্মু কফি দিয়ে গেছে। আদি কফি খাচ্ছে আর অফিসের জন্য রেডি হচ্ছে। অন্যদিকে আদিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলো বাহিরে। হাওয়া খাচ্ছে আর কি এমন চিন্তাভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর আদিয়া মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েন। এমনকি সবাই যাতে আমার সাথে ভালো ব্যবহার করে সেটাও একটু দেখেন। তবে কারোর মায়ায় জড়িয়ে ফেলবেন না আমাকে। আমি আর চাই না আমার জীবনটা নষ্ট করতে। একজন তো আমার জীবন নষ্ট করে দিয়ে সেই 5 বছর আগে চলে গেছে। এখন আমি আর চাই না আমার জীবনটা নষ্ট করার জন্য বাকি জীবনটা এইভাবে কাটাতে চাই একা একা। আদিয়া বেলকনিতে দাঁড়িয়ে এইসব চিন্তাভাবনা করতেছে। এমন সময় পিছন থেকে মৌসুমী এসে আদিয়াকে জড়িয়ে ধরল। আদিয়া কিছুটা ভয় পেয়ে পিছনে ফিরতে দেখতে পেল মৌসুমী দাঁড়িয়ে আছে। মৌসুমী আদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
কি ব্যাপার আদি আপু, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাবো না তো কি পাবো? হুট করে তুই এইভাবে জড়িয়ে ধরলি। আমি তো ভাবছিলাম যে কে না কে জড়িয়ে ধরেছে, কিন্তু তুই এত সকালবেলা উঠিস কিভাবে? আবার দেখলাম তুই কোথা থেকে যেন ঘুরে আসলি একা একা। প্রত্যেকদিন সকালে যাস নাকি? হ্যাঁ, প্রত্যেকটা দিন সকালে একটু হাঁটাচলা করতে বের হই। কাল থেকে তুমিও যাবে আমার সাথে। হাঁটাচলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। চলো এখন নিচে যাই, আব্বু তো অফিসে চলে যাবে, তুমিও তো আবার আব্বুর সাথে অফিসে যাবে। হ্যাঁ চল তাহলে যাওয়া যাক। আদিয়া আর মৌসুমি চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আদিয়া খাওয়া দাওয়া করে মৌসুমীর আব্বুর সাথে চলে আসলো অফিসে। এদিকে মৌসুমীর আব্বু পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, এখনও পুরোপুরি স্টাফ আসে নাই। অন্যদিকে আদি গাড়ির ভিতর বসে আছে। রাস্তায় প্রচুর জ্যাম, আজকে মনে হয় অফিসে যাইতে দেরি হয়ে যাবে। এই সব কিছু চিন্তাভাবনা করতে করতে গাড়ি এসে অফিসের সামনে দাঁড়ালো। আদি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ভিতরে চলে আসলো। ভিতরে এসে তার কেবিনে সব কিছু গোছাচ্ছে। এমন সময় তার বস এসে বলতে লাগলো, আদি, তোমাকে একটা ফাইল নিয়ে মৌসুমী গ্রুপ অফ কোম্পানিতে যেতে হবে। আমার তো আরেকটা মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। তুমি কি ফাইলটা নিয়ে যেতে পারবে? জি স্যার, যেতে পারবো। কখন যেতে হবে আমাকে একটু বলেন, আমি রেডি হয়ে থাকবো যাওয়ার জন্য। 10টার সময় বের হলেই হবে। আমি তাদেরকে বলে রেখেছি সকাল 11টার মধ্যে ফাইলটা চলে যাবে এবং তারা কিছু মাল দিবে। তুমি ওই মালগুলো গাড়ি করে নিয়ে চলে আসবে আমাদের অফিসে। ঠিক আছে, মালগুলো নিয়ে না হয় চলে আসবো। আদি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে 9:30 অবধি কাজ করে ফাইলটা নিয়ে চলে আসলো মৌসুমী গ্রুপ অফ কোম্পানিতে। আদি ফাইলটা হাতে নিয়ে বাহিরে বসে আছে। এমন সময় আদিয়া এসে আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার নাম কি আদি? হ্যাঁ, আমার নাম আদি। স্যার আপনাকে ডাকতেছে, বলেছে যে ভেতরে যাওয়ার জন্য। আদিয়ার কথা শেষ হতে না হতেই আদি মাথা উঁচু করতে দেখতে পেল আদিয়া দাঁড়িয়ে আছে। আদি কিছু বলতে যাবে, এমন সময় আদিয়া চলে আসলো কেবিনের ভিতর। চুপচাপ দাঁড়িয়ে আছে আদিয়া। এদিকে আদি সব কিছু বুঝিয়ে দিতেছে মৌসুমীর আব্বুকে। সব কিছু বোঝানোর পর মৌসুমীর আব্বু বলতে লাগলো, তোমার মতো যদি একজন কর্মচারী আমার অফিসে থাকতো, তাহলে আমি প্রত্যেক মাসে 20 থেকে 25,000 টাকা বেতন দিয়ে সাথে প্রতি মাসে আরও 10,000 টাকা বোনাস দিতাম। এত সুন্দরভাবে এবং এত নিখুঁতভাবে কাজটা সম্পূর্ণ করো তোমরা। নিখুঁতভাবে তো করতে হবে, নিখুঁতভাবে না করলে তো বসের লস হবে, শুধু লাভ আর হবে না। আদিয়া চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে। এদিকে আদি তার কাজ শেষ করে চলে আসতে যাবে। এমন সময় আদি আদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কি এই অফিসে কাজ করেন? আগে তো কখনো আপনাকে এই অফিসে দেখি নাই। হ্যাঁ, আমি নতুন এই অফিসে জয়েন করেছি, তাও আবার আজকে। কিন্তু আপনাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে। আগে কি আমাদের কোথাও দেখা হয়েছে? হ্যাঁ, আগে দেখা হয়েছে আপনার সাথে আমার। ওই যে কালকে আপনি ঠিকানা ভুলে গিয়েছিলেন, ওই ঠিকানার তো আমি বলে দিলাম। ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আমার খেয়াল ছিল না আপনি ছিলেন। এখন তাহলে যাই আমি, আর কোনো কাজ নেই। আপনাকে তো স্যার সব কিছু বুঝিয়ে দিয়েছে। আদি কিছু বলতে কেউ বলতে পারল না। চুপচাপ ওইখান থেকে চলে আসলো তাদের অফিসে। বসে বসে কাজ করতেছে আর আদিয়ার কথা চিন্তাভাবনা করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আদিয়া আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো মিস্টার আদি, আমি মৌসুমী গ্রুপ অফ কোম্পানি থেকে বলছিলাম। আপনি যে ফাইলটা আজকে দিয়ে গিয়েছিলেন, ওই ফাইলে নাকি ছোট একটা ভুল আছে। এই ভুলটা আপনি যদি এসে ম্যানেজারের সাথে কথাবার্তা বলে সমাধান করে দিয়ে যাইতেন তাহলে খুব ভালো হতো। ম্যানেজার আপনাকে কল দিবে ভেবেছিল, পরে আমাকে জানিয়েছে, তাই আমি আপনাকে কল দিয়েছি। ঠিক আছে, আমি আসতেছি। তবে একটা কথা, এটা কি আপনার পার্সোনাল ফোন নাম্বার? হ্যাঁ, এটা আমার পার্সোনাল ফোন নাম্বার। কেন, কিছু বলবেন নাকি? না, কিছু বলবো না, এমনিতেই জিজ্ঞেস করলাম। আদিয়া কলটা কেটে দিল। এদিকে আদি মনে মনে খুশি হলো, যেটা চাইছিল সেটা পেয়ে গেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আদি চলে আসলো মৌসুমী গ্রুপ অফ কোম্পানিতে। ম্যানেজারের সাথে কথাবার্তা বলে সব কিছু বুঝিয়ে দিয়ে আদি ওইখান থেকে চলে আসলো তাদের কোম্পানিতে।
বেশ কিছুক্ষণ যাওয়ার পর আদি তার কাজ শেষ করে বাসায় চলে আসলো। সন্ধ্যা 7টা। আদিয়া ফ্রেশ হয়ে বসে আছে তার রুমে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার, তাই কলটা রিসিভ করে নাই। এদিকে আদি কল দিতেছে 2বার, কল দিতেও কল রিসিভ করে নাই। তৃতীয়বার কল দিতেই ওপাশ থেকে আদিয়া কলটা রিসিভ করে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আদি বলতেছি। ও আচ্ছা, আপনি কিছু বলবেন নাকি? আর আমি তো এখন অফিসে না, আমি বাসায় চলে এসেছি। কিছু বলতে চাইলে বলতে পারেন। না, তেমন কিছু বলবো না, এমনিতেই কল দিয়েছিলাম আর কি। কি করেন? খাওয়া দাওয়া করছেন? এই তো বসে আছি, আর খাওয়া দাওয়া এখনো করি নাই, আর একটু পর করব। আচ্ছা, ফোন রাখলাম তাহলে। এখন আর আপনি এই নাম্বারে বেশি কল দিয়েন না। কেন? কল দিলে কি আপনার জামাই কল রিসিভ করবে? আমার জামাই নেই, থাকলে অবশ্যই কল রিসিভ করত। সমস্যা আছে, এটার কারণে আমি আপনাকে বারণ করেছি কল দেওয়ার জন্য। আপনি যদি কল না দেন তাহলে আমি খুশি হব। ঠিক আছে, আমি বেশি কল দিব না, রাখলাম তাহলে এখন। আদি কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আদি চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই আদির আম্মু বলতে লাগলো, কি রে আদি, এখন তো দেখি তোর সময় হয় না আমাদেরকে সময় দেওয়ার জন্য। অফিস থেকে আসিস, এসে রুমে বসে থাকিস, নিচে শুধু খাবার খাওয়ার জন্য আসিস। অফিসে কাজের চাপ বেশি নাকি? না, তেমন কাজের চাপ নেই, এমনিতেই। আর কি, অফিস থেকে এসে ক্লান্ত হয়ে বসে থাকি, তাই আর নিচে আসি না। খাবার দাও এখন, খুব ক্ষুধা লাগছে। আদি খাওয়া দাওয়া করে তার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো উপরে। অন্যদিকে আদিয়া খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে বসে কথা বলতেছে। এমন সময় মৌসুমীর আব্বু বলতে লাগলো, আদিয়া, আজকে তোমার প্রথম অফিসের দিনকাল কেমন কাটলো? সব কিছু ঠিকঠাক আছে তো? কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে নাই তো? না, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, সবাই ভালো ব্যবহার করেছে। তবে এই কাজের পাশাপাশি আমাকে যদি আরেকটা কাজ দেন বা কাজ শিখিয়ে দেন, তাহলে আমি অবশ্যই করতে পারবো, আশা করি। আচ্ছা, তুমি তো নতুন জয়েন করেছো, তাই তোমাকে এত কিছু দেওয়া যাবে না। আস্তে আস্তে সব কিছু দিব তোমাকে। মৌসুমীর পড়ালেখা শেষ হয়ে গেলে তো মৌসুমী অফিস দেখাশোনা করবে। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালোই হয়। মৌসুমী তো মনে হয় আর 1 থেকে 2 বছর পড়াশোনা করলে তার পড়াশোনা শেষ হয়ে যাবে, তাই না রে মৌসুমী? হ্যাঁ, আর 1 থেকে 2 বছর লেখাপড়া করলে লেখাপড়া শেষ হয়ে যাবে। তবে আমিও আমার মতো একটা বিজনেস শুরু করতে চাই। অফিসের পাশাপাশি অনলাইনেও বিজনেসটা করব। হ্যাঁ, এটাও করতে পারিস। এখন তো এটা খুবই ভালো করে চলে, অনলাইন বিজনেস। মৌসুমী এবং আদিয়া টুকটাক কথাবার্তা বলে যার যার রুমে এসে শুয়ে পড়ল। কখন যে দুইজন ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 7টা। আদিয়া ঘুম থেকে উঠে বসে আছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো মৌসুমী। আদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আপু, তোমাকে না বললাম রেডি হয়ে থাকার জন্য? তুমি তো দেখি এখনো চুপচাপ বসে আছো। রেডি হয়ে থাকলে তো এখন 2 জন বের হতে পারতাম ঘোরাঘুরি করার জন্য। হাঁটতে হাঁটতে না হয় তোমাকে আশেপাশে জায়গাগুলো দেখাতে পারতাম। আজকে থেকে যাব না, একেবারে শুক্রবার থেকে বের হব। আস্তে আস্তে জায়গাগুলো চিনব। ঠিক আছে, আস্তে আস্তে জায়গাগুলো না হয় চেনা হবে। আদিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আদিয়া আর মৌসুমী চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো অফিসে। অন্যদিকে আদি বসে আছে তার কেবিনে। এমন সময় তার বস এসে বলতে লাগলো, আদি, গতকালকের প্রজেক্ট কমপ্লিট হয়েছে, আর তুমি যে মালগুলো নিয়ে এসেছো সেই মালগুলো খুবই ভালো হয়েছে। হ্যাঁ স্যার, ওনাদের মালগুলো খুবই ভালো, আমি নিজের হাতে চেক করে এরপরে নিয়ে এসেছি। ওদের সাথে যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে আশা করি আমাদেরও প্রফিট ভালো আসবে। হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করেছি এটাই, ওদের সাথে কাজ করতে হবে, তাহলে আমাদেরও ফায়দা হবে। আচ্ছা, তুমি এক কাজ করো, এখন আরও কিছু মালামাল আনার প্রয়োজন। তুমি যেহেতু গতকালকের মালগুলো নিয়ে এসেছো, তাহলে আজকেও তুমি তাদের অফিসে যাও, নিজের হাতে দেখিয়ে এরপরে না হয় মালগুলো নিয়ে আসবে। ঠিক আছে স্যার, আমি তাহলে এখনই বের হয়ে পড়ি তাদের অফিসে যাওয়ার জন্য। আর কতটুকু মাল প্রয়োজন
এটা না হয় আমাকে একটু মেসেজ করে জানিয়ে দেবেন, তাহলে আমি মালগুলো খুব ভালোভাবে আনতে পারবো। আচ্ছা, তুমি যেতে থাকো, আমি হিসাব করে এরপরে তোমাকে জানিয়ে দিব কতটুকু মাল আমাদের প্রয়োজন হবে। আদি তার বসের কথা শুনে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে মৌসুমি গ্রুপ অফ কোম্পানির দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো মৌসুমি গ্রুপ অফ কোম্পানিতে। আদি চুপচাপ বসে আছে। এমন সময় মৌসুমীর আব্বু আসলো আর বলতে লাগলো, আরে মিস্টার আদি, কি খবর? আপনি তো দেখি আজকেও এসেছেন, কোনো জরুরি প্রয়োজন নাকি? হ্যাঁ স্যার, তো আমাকে পাঠিয়েছে আপনাদের অফিস থেকে মাল নেওয়ার জন্য। আপনার সাথে কথা হয় নাই স্যারের? ও হ্যাঁ, মাল নেওয়ার ব্যাপারে কথা হয়েছিল, ভুলে গিয়েছিলাম। তুমি এখানে দাঁড়াও, আমি আদিয়াকে পাঠাচ্ছি, সে সব কিছু ব্যবস্থা করে দিবে তোমাকে। তুমি তার কাছ থেকে মালগুলো বুঝে নিও ভালোভাবে। ঠিক আছে, আপনি পাঠান তাহলে তাকে। আমিও তার সাথে কথাবার্তা বলে মালগুলো ঠিকভাবে গাড়িতে ব্যবস্থা করে নেই। আদি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আদিয়ার সাথে চলে আসলো গোডাউনে। হঠাৎ একটা তেলাপোকা এসে আদিয়ার শরীরে উঠে যেতেই আদিয়া এক লাফে আদিকে জড়িয়ে ধরল। এদিকে আদি কী করবে বুঝতে পারতেছে না। তার থেকে 4-5 মিনিট জড়িয়ে ধরার পর আদিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বিষয়টা বুঝতে পেরে আদিকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আই এম সরি মিস্টার আদি, আসলে আমি তেলাপোকাকে খুবই ভয় পাই, তাই আর কি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপনাকে জড়িয়ে ধরেছি। প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমিও বিষয়টা বুঝতে পারছি, সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। এখন কোন মালগুলো দিবেন একটু আমাকে দেখিয়ে দেন। আমি আমার সাথে লোক নিয়ে এসেছি, তাদেরকে বললে তারা গাড়িতে মালগুলো পৌঁছে দিবে। আচ্ছা, আমি আপনাকে দেখিয়ে দিতেছি কোথা থেকে মালগুলো নিতে হবে, আর আপনি ওখান থেকে মালগুলো নিয়ে যান। আদিকে মালগুলো দেখিয়ে দিতেই আদি তার লোকজন নিয়ে মালগুলো নিয়ে চলে আসলো তাদের অফিসে। বেশ কিছুক্ষণ পর মালগুলো বসের কাছে বুঝিয়ে দিয়ে আদি তার কেবিনের চেয়ারে বসে চোখ দুইটা বন্ধ করতেই আদি আর সেই মুহূর্তগুলো ভেসে উঠল তার সামনে। আদি মুচকি এসে আবারও কাজে মনোযোগ দিল। সন্ধ্যা হতেই আদি চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে বসে আছে তার রুমে। ফোনটা হাতে নিয়ে ভাবতেছে আদিয়াকে কল দিবে নাকি দিবে না। বেশ কিছুক্ষণ এইসব চিন্তাভাবনা করতে করতে আদিয়ার নাম্বারে কল দিয়ে দিল। এদিকে আদিয়া মাত্র ফ্রেশ হয়ে বাহিরে এসেছে। ফোনের রিংটনের শব্দ কাছে আসতেই দেখতে পেল আদি কল দিয়েছে। কলটা রিসিভ করবে না কি করবে না এইসব চিন্তাভাবনা করতে করতে কলটা কেটে গেল। বেশ কিছুক্ষণ পর আদি আবারও কল দিল আদিয়াকে। এবার আদিয়া কলটা রিসিভ করে আদির সাথে কথা বলতে লাগলো। প্রায় আধা ঘন্টা কথা বলার পর আদি কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। তার আব্বু আম্মুর সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর রাতের খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। ফোনটা হাতে নিতেই দেখতে পেল আদিয়ার একটা মিসড কল উঠে আছে। আদিয়াকে কল দিতেই আদিয়া কলটা রিসিভ করলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। আদি অফিসে এসে কাজ করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই আদিয়া বলতে লাগলো, কি করেন মিস্টার আদি? সকালে খাওয়া দাওয়া করেছেন নাকি এখনো করেন নাই? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করলাম আর অফিসে এসেছি, কাজ করতেছি আর আপনার সাথে টুকটাক কথা বলতেছি। কাজের চাপ বেশি থাকলে বলতে পারেন, পরে না হয় কল দিয়ে কথা বলবো। এখন তাহলে রাখি। রাখার প্রয়োজন নেই, আপনি কথা বলতে থাকেন। আর কাজের চাপ তেমন বেশি নেই। আদিয়ার সাথে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা কেটে দিয়ে আদি আবারও কাজে মনোযোগ দিল। দুপুরের মধ্যে সকল কাজ শেষ করে আদি খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে চলে আসলো। বসে বসে খাবার খাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল আদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই আদি মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এখন খাওয়ার কথা জিজ্ঞেস করবে। হ্যালো মিস্টার আদি, কি করেন? খাওয়া দাওয়া করেছেন দুপুরে? দুপুরে করি নাই, তবে এখন করতেছি। কাজ শেষ করা হয়ে গেছে তো এখন তাই ক্যান্টিন এসেছি খাবার খাওয়ার জন্য। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আমিও খাওয়া দাওয়া করলাম। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে আপনি আমাকে কল দিবেন। এখন তাহলে রাখি।
এই বলে আদিয়া কল কেটে দিয়ে চুপচাপ চেয়ারে বসে রইল আর মনে মনে বলতে লাগলো, আমি তো এখানে এসেছিলাম নিজের জীবনটা সুন্দরভাবে সাজানোর জন্য, কিন্তু আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো দেখতেছি উল্টো আরেকজনের প্রেমে পড়ে যাচ্ছি। এমনকি তার সাথে কথা না বললে কেমন যেন লাগে। না না, এইসব করা যাবে না। একজনের জীবন থেকে 5 বছরের মুক্তি পেয়েছি। আমি আর চাই না আরেকজনের সাথে নিজের জীবনটা জড়িত করে আবারও জীবনটা শেষ করতে। আর আমি একজন ডিভোর্সি অশিক্ষিত মেয়ে। আমাকে বিয়ে করলে তিনি তো কোনো কিছুই পাবে না। না তো আমার সতীত্ব দিয়ে তাকে খুশি করতে পারবো, আর না আমার অন্য কিছু দিয়ে খুশি করতে পারবো। আদিয়া এইসব কিছু ভাবতেছে। বেশ কিছুক্ষণ এইসব চিন্তাভাবনা করার পর অনেকভাবে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে সামলে নিল। বেশ আধা ঘন্টা পর আদিয়ার নাম্বারে কল দিল। আদিয়া দেখতে পেল তার ফোনটা বাজতেছে, তারপরও কলটা রিসিভ করে নাই। বেশ কয়েকবার কল দিল, যখন কল রিসিভ করলো না তখন আদিয়ার কল দেয় নাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে আদি বিছানায় শুয়ে আদিয়াকে কল দিতে লাগলো। এদিকে আদিয়া ফোনের দিকে এক নজরে তাকিয়ে আছে। রিসিভ করবে নাকি রিসিভ করবে না এসব কিছু ভাবতেছে। আদি 10 থেকে 15 বার কল দিয়ে ফেলেছে, কিন্তু আদিয়া একবারও রিসিভ করে নাই। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর আদি মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ এই মেয়েটার কি হয়েছে? দুপুরে তো ঠিকভাবে কথা বলছিল আমার সাথে, এখন কেন এরকম করতেছে? যাই হোক, হয়তো বিজি আছে তাই ফোনটা রিসিভ করে নাই। কালকে সকালে কল দিব, দেখি কালকে সকালে রিসিভ করে নাকি। যদি রিসিভ না করে তাহলে বসের কাছে কোনো একটা বাহানা করে তাদের অফিসে যাব, গিয়ে দেখে আসব আর জিজ্ঞেস করব যে কেন ফোন রিসিভ করে নাই। আদি মনে মনে এসব কথাবার্তা বলতেছে। এইসব কথাবার্তা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে আদিয়া খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত প্রায় 3:42। হঠাৎ আদিয়ার ঘুম ভেঙে গেল। আদিয়া বিছানা থেকে উঠে অজু করে এসে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করতে করতে বলতে লাগলো, হে আল্লাহ, আমি তো এখান থেকে মুক্তি চাইছিলাম, তারপরও কেন আপনি আবার আমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলে দিয়েছেন? প্লিজ এমনটা আর করবেন না আমার সাথে। আমি এই ছেলের কাছ থেকে দূরে থাকতে চাই। দরকার পড়লে আমি এখান থেকে আবারও গ্রামে চলে যাব, যাতে এই ছেলেটা আমার পিছু করতে না পারে। আদি এইসব কথা বলতেছে আর কান্না করতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর আদিয়া মনে মনে বলতে লাগলো, এখন একটু ঘুমাই, না হলে তো কালকে আবার অফিসে যেতে পারবো না। 2 থেকে 3 ঘন্টা ঘুমোতে পারবো এখনো। এসব চিন্তা করতে করতে আদিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে আদি কল দিয়েছে। কলটা রিসিভ করে আদিয়া বলতে লাগলো, মিস্টার আদি, আই এম রিয়েলি সরি। আসলে আপনার কল ধরতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। আপনার সাথে অফিসে গিয়ে কথা হবে। ফোন রাখলাম তাহলে। এই বলে আদিয়া তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে বসে রইল, কারণ সে জানে আদিকে কথা বলতে দিলে আদি অনেক কথা বলবে। তাই আর আদিকে কথা বলতে দেয় নাই। অফিসের জন্য রেডি হয়ে আদিয়া চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় মৌসুমী আব্বু বলতে লাগলো, আদিয়া, তুই তো অফিসের কাজ মোটামুটি বুঝে গেছিস। আজকে তো আমি যেতে পারবো না, তুই এক কাজ কর, একা একা চলে যা। আচ্ছা, আমি আজকে তাহলে রিক্সা দিয়ে অফিসে চলে যাই। আর অফিসে তো তেমন কোনো কাজ নেই, তাই না? না, অফিসে তেমন কোনো কাজ নেই। যদি থাকতো তাহলে আমি তোকে বলতাম। তবে একটা কথা, আদি আসতে পারে। যদি আসে তাহলে যা যা চাইবে তাই দিয়ে দিস। আমি তার বসের সাথে কথাবার্তা বলে দিব। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। আদিয়া আর দেরি না করে ওইখান থেকে সোজা চলে আসলো অফিসে। তার কেবিনে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে আদি বলতে লাগলো, মিস আদিয়া, আমি আসতেছি কিছুক্ষণ পর। আপনার সাথে কিছু কথা আছে। আপনি ফ্রি আছেন তো? হ্যাঁ, আমি ফ্রি আছি, আপনি আসেন। এই বলে আদিয়া কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আদি চলে আসলো মৌসুমীদের অফিসে। কেবিনের সামনে দাঁড়িয়ে আছে, এমন সময় আদিয়াকে বলতে লাগলো, আরে মিস্টার আদি, ভেতরে আসেন। বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? এই তো
বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দেখছিলাম। আচ্ছা, সত্যি কি আপনি কালকে অনেক ব্যস্ত ছিলেন নাকি আমাকে মিথ্যা কথা বলেছেন? সত্যি আমি কালকে অনেক ব্যস্ত ছিলাম, না হলে তো আপনার কল একবার হলেও রিসিভ করতাম। অফিস থেকে কালকে রাত 10টার সময় বাসায় গিয়েছি, তাহলে আপনি বুঝতেই পারছেন কতটা ব্যস্ত ছিলাম কালকে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি কতটা ব্যস্ত ছিলেন, তবে এইরকম ব্যস্ততা আমার সাথে দেখানোর দরকার নেই। আর আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। দেখেন, আমি সোজাসাপটা মানুষ, আপনাকে ভালো করে বলতেছি। প্রথম দেখায় আপনাকে আমার ভালো লেগে যায়, ওই ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আদিয়া। সরি মিস্টার আদি, এটা কখনোই সম্ভব না। আর আমার পক্ষে ভালোবাসা তো দূরের কথা, ভালো থাকাও সম্ভব না। আপনি প্লিজ ভালোবাসার কথা আর আমার সামনে বলবেন না। কেন বলবো না? আপনি কি অন্য একজনকে ভালোবাসেন নাকি যে আপনার সামনে ভালোবাসার কথা বলতে পারবো না? এমনও হতে পারে আমি অন্য একজনকে ভালোবাসি, তাই তো বলেছি যে আপনি আমার সামনে ভালোবাসার কথা বলবেন না। এটা আমার একদম পছন্দ না। আপনি যেই কাজের জন্য এসেছেন ওই কাজ করে আপনি চলে যান। আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি মশকরা করতেছেন? আপনার পক্ষে ভালোবাসা সম্ভব না কেন? আপনি তো একটা মানুষ, আমার পক্ষে তো ভালোবাসা সম্ভব। হ্যাঁ, আমার পক্ষে ভালোবাসা সম্ভব, কিন্তু আমার অতীত আছে, তাই আমি কাউকে ভালোবাসতে পারবো না। আপনি প্লিজ আমাকে জোর করবেন না। আমাকে যদি আপনি জোর করেন তাহলে আমি আবার গ্রামে চলে যাব। এখানে এসেছিলাম একটু শান্তির জন্য, আর আপনারা যদি শান্তি না দেন তাহলে আবারও সেই গ্রামে চলে যেতে হবে। আপনার পক্ষে তো ভালোবাসা সম্ভব। আচ্ছা, আপনার গ্রামে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এখানেই থাকেন। তবে একটা কথা বলে রাখি, আপনাকে ভালোবাসতেই হবে আমাকে। আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন না। আর আপনার অতীত, এটা আমি খুব শীঘ্রই জানবো। আজকে তাহলে গেলাম। এই বলে আদি ওইখান থেকে চলে গেল। এদিকে আদিয়া টেবিলের উপর মাথা রেখে কান্না করতে করতে বলতে লাগলো, সতীত্ববিহীন নারীকে আবার কেউ ভালোবাসবে? এটা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। সবাই শুধু শরীরটা খোঁজে, কেউ ভালোবাসা খোঁজে না। মিস্টার আদি, আমিও অনেকটা দূরে চলে যাব খুব শীঘ্রই। আদিয়া মনে মনে এইসব কথাবার্তা বলতেছে। এইদিকে আদি চলে আসলো অফিসে, চুপচাপ বসে আছে। এমন সময় আদির বস এসে বলতে লাগলো, কি ব্যাপার আদি, তুমি মনমরা হয়ে বসে আছো কেন? কোনো কিছু হয়েছে নাকি? না স্যার, তেমন কিছু হয় নাই, এমনিতেই। আর কি একটু মন খারাপ, তাই বসে আছি। আর কাজ তো শেষ, এটার জন্য আর ভালো লাগতেছে না। তুমি চাইলে বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারো, যদি আমি তোমাকে হেল্প করতে পারি কোনো দিক দিয়ে। আমাকে বড় ভাইয়ের চোখে যদি দেখো তাহলে আমার কাছে শেয়ার করতে পারো। আরে না স্যার, তেমন কিছু না, সত্যি বলতেছি। এমনিতেই আর কি একটু মনটা খারাপ, আবার ভালো হয়ে যাবে কিছুক্ষণ পর। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, যেহেতু কাজ নেই, বাহির থেকে ঘোরাঘুরি করে আসো, তাহলে মনটা ভালো হবে। আদি চলে আসলো বাইরে, পার্কে ঘোরাঘুরি করে বিকেলে বাসায় চলে আসলো অফিস থেকে ছুটি নিয়ে। এত তাড়াতাড়ি আদিকে বাসায় আসতে দেখে তার আম্মু অবাক হয়ে বলতে লাগলো, কি রে আদি, তোর কি শরীর খারাপ নাকি? হঠাৎ আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছিস? অন্যদিন তো কখনোই এত তাড়াতাড়ি বাসায় আসিস না, আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছিস, কারণ কি? এমনিতেই আম্মু ভালো লাগছিল না, তাই বস ছুটি দিয়ে দিয়েছে, আর অফিসেও কাজ নেই। ও আচ্ছা, যা গিয়ে শুয়ে থাক, আমি তোর জন্য হালকা পাতলা কিছু বানিয়ে দেই। আদি চলে গেল তার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবাই বসে বসে টিভি দেখতেছে। এমন সময় আদির আম্মু আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সত্যি করে বলতো, তোর কি হয়েছে? আগে তো কখনো এরকমভাবে চুপচাপ বসে থাকতি না, আজকে কেন চুপচাপ বসে আছিস? আসলে আম্মু, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু সেই মেয়েটা আমাকে না করে দিয়েছে। তার নাকি কি একটা অতীত আছে, এটার জন্য আমাকে মানা করে দিয়েছে। কিন্তু কি অতীত আছে এটা আমি জানি না। তুই এক কাজ কর, মেয়েটার কাছ থেকে তার অতীত জেনে এরপরে যা সিদ্ধান্ত নিবি সেটাই হবে। তোর ভালোর জন্য আমরা সব কিছুই করতে পারবো। আমি তো অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু সে তো বলতে চাইতেছে না। শুধু তবুও চেষ্টা করে দেখি কি হয়। রাতে আবার কল দিব, যদি সে রিসিভ করে তাহলে জিজ্ঞেস করব। আদি তার আম্মুর সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আদি চলে আসলো উপরে। অন্যদিকে আদিয়া কাজ শেষ করে বাসে এসে ওয়াশরুমে চলে গেল। এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো মৌসুমি।
সাথে সাথে আদিয়ার ফোনটা বেজে উঠল। মৌসুমি কলটা রিসিভ করতে ওপাশ থেকে আদি বলতে লাগলো, হ্যালো আদিয়া, সত্যি করে বলো তোমার কি অতীত আছে। দেখো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যেটা বলবে আমি সেটা করতেই রাজি আছি, তবুও প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আদির কথা শুনে মৌসুমি একটা কাশি দিয়ে বলতে লাগলো, আমি আপনার আদিয়া না, আমি তার বোন বলতেছি। আপনি যদি সত্যি জানতে চান এবং সত্যি আদিয়াকে ভালোবেসে থাকেন তাহলে কালকে আমার সাথে দেখা করেন বিকাল 5টার দিকে নীলাঞ্জনা কফি শপে। ঠিক আছে, আমি বিকাল 5টার সময় ওইখানে থাকবো, কিন্তু আপনাকে চিনব কি করে? আমি কালো একটা বোরখা পরে থাকবো, 14 নম্বর টেবিলে বসবো, আপনি 14 নম্বর টেবিলের সামনে আসবেন। ঠিক আছে, কালকে বিকাল 5টার সময় দেখা হচ্ছে আপনার সাথে। এই বলে আদি কলটা কেটে দিল। এদিকে মৌসুমি বসে আছে। এমন সময় ওয়াশরুমের ভিতর থেকে বের হয়ে আসলো আদিয়া। মৌসুমিকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুই এখানে হঠাৎ কি করে? কিছু বলবি নাকি আমাকে? চলো, এখন তো সন্ধ্যা হয়েছে, আমরা বাহির থেকে ঘুরে আসি। তুমি এখানে আসার পরে তো আর তেমন কোনো ঘোরাঘুরি করা হয় না। চলো, তোমাকে নিয়ে আজকে আমি ফুচকা খাওয়াবো। আচ্ছা তাহলে তুই গিয়ে রেডি হ, আমিও রেডি হয়ে আসতেছি। এই বলে দুজন রেডি হয়ে চলে আসলো বাইরে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফুচকা খেয়ে চলে আসলো বাসায়। রাতে সবাই আড্ডা দিতেছে, অন্যদিকে আদি বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর অনেক চিন্তা ভাবনা করে ঘুমিয়ে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। আদিয়া অফিসের কাজ শেষ করে বসে আছে, অন্যদিকে আদি অফিসে কাজ করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে পরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মৌসুমি বলতে লাগলো, হ্যালো, আমি মৌসুমি বলতেছি, আদিয়ার বোন। আপনি কি এখন ফ্রি আছেন? এখন আসতে পারলে খুব ভালো হতো। আমি তো এখন বাইরে বের হয়েছি, বিকেলবেলা নাও বের হতে পারি। আচ্ছা আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এই বলে আদি কলটা কেটে দিয়ে তার বসের কাছ থেকে 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে আসলো সেই কফি শপে। 14 নম্বর টেবিলে বসে আছে মৌসুমি। আদি 14 নম্বর টেবিলে যেতেই মৌসুমি দাঁড়িয়ে বলতে লাগলো, আমি আদিয়ার বোন, আপনি কি সেই ছেলে? হ্যাঁ আমি সেই ছেলে, বসেন আপনি আর বলেন কি খাবেন। আমি কফি অর্ডার দিয়েছি, আরও অনেক আগেই দুজনের জন্য, ওই তো নিয়ে চলেও আসতেছে। দুজন চুপচাপ বসে আছে। এমন সময় মৌসুমি আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন, আদি আপুর বিয়ে হয়েছে আরও অনেক আগে। তারা 3 বছর ঘর সংসার করেছে, তবে 3 বছর পর আদি আপুকে ডিভোর্স দিয়ে দিয়েছে ওই ছেলেটা। পরে আর আদি আপু বাড়ি থেকে বেরই হয় না, দীর্ঘ 5 বছর ঘরবন্দি ছিল। আপনি যদি আপুকে মেনে নিতে পারেন তাহলে আপুর সামনে যাবেন, আর আপুর সামনে গেলেও আশা করি কিছু হবে না, আপু মানবে না। আমি আপুর আব্বু আম্মুর ফোন নাম্বার দিব, আপনি কথা বলবেন, দেখেন তারা কি বলে। যদি রাজি হয় তাহলে আপনি যে করেই হোক আদি আপুকে রাজি করাতে পারবেন। ডিভোর্সের পর একটা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, কিন্তু আপনি একবার ভেবে চিন্তে দেখবেন, আপু কিন্তু ডিভোর্স দিয়ে এবং অশিক্ষিত বলতে গেলে মানে পড়ালেখাও করে নাই। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কে ডিভোর্সি আর কে অশিক্ষিত এসব জানার দরকার নেই। আমি ঠিক তার মানে বাকি সব ঠিক। আচ্ছা আপনি রাতের বেলা আদিয়ার আব্বু আম্মুর ফোন নাম্বার দিবেন, আমি দেখি তাদের সাথে কথাবার্তা বলে তারা কি বলে। মৌসুমি আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো বাসায়। এদিকে আদিও চলে আসলো অফিসে। বেশ কিছুক্ষণ কাজ করে সন্ধ্যায় চলে আসলো ফ্রেশ হয়ে বাড়িতে। সোফায় বসে আছে, টিভি দেখতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মৌসুমি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মৌসুমি বলতে লাগলো, আমি আপনাকে 2টা নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিয়েছি, আপনি নাম্বারগুলো চেক করে এর পরে ফোন দিবেন। আশা করি তারাও রাজি হবে না। যেখানে আদি আপু রাজি নেই সেখানে তারাও রাজি হবে না, তারপরেও আপনি চেষ্টা করতে পারেন। এই বলে মৌসুমি কলটা কেটে দিল। এইদিকে আদি পুরো বিষয়টা তার আম্মুর সাথে শেয়ার করার পর আদের আম্মু বলতে লাগলো, আদি, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। আমি মনে করি যে তুই কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারিস না, তাই আমরা পুরো সিদ্ধান্ত তোর উপরে ছেড়ে দিলাম।
তুই মেয়ের বাবা মার সাথে কথাবার্তা বলে দেখ, তারা যদি রাজি হয় তাহলে বল যে আমাদের বাসায় আসার জন্য। আদি খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আদি আর আম্মুর নম্বরে কল দিল। বেশ কিছুক্ষণ পর আদি আর আম্মু কলটা রিসিভ করতেই আদি বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কে তুমি বাবা? আর আমাকে কল দিয়েছো কেন? আমাকে চিনো নাকি? জি আন্টি, আপনি আদি আর আম্মু, আপনার সাথে কিছু কথা ছিল। আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। হ্যাঁ বলো, কি কথা বলবে? আন্টি, আমি তো আদিয়াকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। আপনারা যদি রাজি হন তাহলে আদিয়া বিয়ে করতে রাজি হবে হয়তো। আদিয়া কখনো বিয়ে করবে না, আমাদেরকে বলে দিয়েছে। আর কেন বিয়ে করবে না এটা একমাত্র আমরা জানি। আর তুমি তো তার ব্যাপারে কোনো কিছুই জানো না, তাই হয়তো এইসব বলছো। সব কিছু জানার পর এরপরে না হয় বিয়ে করার সিদ্ধান্ত নিও। আমি সব কিছু জানার পরে আপনাকে কল দিয়েছি, এর আগে কল দেই নাই। আমি সব কিছুই জানি। তাহলে তুমি এখন কি চাইতেছো? আদিয়াকে বিয়ে করতে নাকি? হ্যাঁ, আমি আদিয়াকে বিয়ে করতে চাইতেছি। আপনারা আমাদের বাসায় আসেন, বাসায় এসে সামনাসামনি বসে কথা বললে খুব ভালো হবে। আচ্ছা আমরা কালকে রওনা দিব, তবে এই কথাগুলো আদিয়াকে এখন বলার দরকার নেই। তাকে যদি এখন বলা হয় তাহলে সে অনেক রেগে যাবে। আচ্ছা, এই কথাগুলো কাউকে বলা হবে না। আপনারা আসেন, আসার পর কথাবার্তা বলা হবে। আদি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে আদি আর আম্মু কল দিল আদিয়াকে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর আদিয়া বলতে লাগলো, ঠিক আছে, তোমরা তাহলে কালকে আসো। যেহেতু আসতে চাইতেছো, আমি কি আর মানা করতে পারবো? কালকে সকাল সকাল রওনা দিবে, তাহলেই বিকেলের মধ্যে পৌঁছে যাবে এখানে। আচ্ছা আমরা না হয় কালকে সকাল সকাল রওনা দিব, ওইখানে পৌঁছে আমি তোকে কল দিব, তখন না হয় তুই আমাদেরকে এসে নিয়ে যাস। এই বলে আদিয়ার আম্মু কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আদিয়াও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আদিয়া রেডি হয়ে চলে আসলো অফিসে। বেশ কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আদিয়ার আম্মু বলতে লাগলো, আদিয়া আমরা তো চলে এসেছি, এখন কোথায় যাব? তুই একটু আমাদেরকে এসে নিয়ে যা, আমরা বাস কাউন্টারে বসে আছি। আচ্ছা তোমরা বসো, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। এই বলে আদিয়া অফিস থেকে বের হয়ে চলে আসলো বাস কাউন্টারে। তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মৌসুমীর আম্মু এসে দরজাটা খুলে দিল। আদিয়ার সাথে তার আব্বু আম্মুকে দেখে খুবই খুশি হলো। আদিয়া তার আব্বু আম্মুকে বাসায় রেখে চলে আসলো অফিসে। সবাই বসে আছে সোফায়। এমন সময় মৌসুমী আসলো। ভালোমন্দ জিজ্ঞেস করে বলতে লাগলো, ছেলেটার সাথে আপনাদের কথা হয়েছে নাকি? ছেলেটা তো দেখতে শুনতে খুবই ভালো। আমার মনে হয় না ছেলেটা কোনো বাজে নেশা করে। আপনারা একবার দেখতে পারেন। হ্যাঁ এটার জন্যই তো আমরা এখানে এসেছি। ঠিকই, ছেলে যদি ভালো হয় তাহলে আদিয়াকে যে করেই হোক সবাই রাজি করিয়ে বিয়েটা দিয়ে দিব। তাকে তো আর এখানে একা রাখা যাবে না, অনেক বছর হয়েছে সে একা ছিল, এখন তো তার সঙ্গী দরকার। তাই আমরা এখানে এসেছি। আদিয়া রাজি না হলেও রাজি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন, তা তো রাজি করতেই হবে। রাজি না করলে তো আর হচ্ছে না। আপুকে আমরা সবাই রাজি করাবো। আপনারও যদি বলেন তাহলে আপু এমনিতে রাজি হয়ে যাবে। সবাই টুকটাক এইসব কথাবার্তা বলতেছে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। বিকাল 5টা। আদিয়া বাসায় চলে এসেছে। সবার সাথে বসে গল্প করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মৌসুমীর আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে মৌসুমীর আব্বু বলতে লাগলো, আদিয়া, তুমি কি বাসায় চলে গেছো? হ্যাঁ, আমি বাসায় চলে এসেছি। কেন, জরুরি কোনো প্রয়োজন নাকি? হ্যাঁ, গতকালকের কত হাজার মাল গোডাউনে রাখা হয়েছে, তোমার কি মনে আছে? মনে থাকলে একটু বল, আমি এই হিসাবটা তাদেরকে দিয়ে দিই। তারা মাল নেওয়ার জন্য রেডি হয়ে আছে। হ্যাঁ, 2.2 এই মালটা আছে প্রায় 38,000, আর বাকি মালগুলো 12,000 13,000 করে আছে। কোনটা দিতে চান একটু জানিয়েন, আমি আর একবার চেক করে এরপরে আপনাকে জানিয়ে দিব। কালকে সকালে সবগুলো মাল
স্টক আউট হয়ে যাবে। আদিয়া এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর ফোনটা কেটে দিয়ে সবার সাথে গল্প করতে লাগলো। অন্যদিকে আদি বাজার সাথেই করে রেখেছে, কারণ কালকে আদি আর আব্বু আম্মু তাদের বাসায় যাবে। আদি, কালকে তুই অফিসে যাস না, বসের কাছ থেকে না হয় ছুটি নিয়ে নিস। ছুটি না নিলে তো কিছু করতে পারবি না, আর তারাও তোকে দেখতে পারবে না। হ্যাঁ, আমি বসের কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছি, এখন তো সব কিছু নিয়ে এসেছি। আর কি কি লাগবে সকালবেলা না হয় বলবে, আমি সকালবেলা গিয়ে নিয়ে আসব। ঠিক আছে, তুই তাহলে এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যা। সকালবেলা আবার তাড়াতাড়ি তোর ঘুম থেকে উঠতে হবে, অনেক কাজ পড়ে আছে। আদি খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে চিন্তা ভাবনা করার পর কখন যে শুয়ে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। তারপরের দিন সকাল 6টা, আদি ঘুম থেকে উঠে চলে আসলো বাজারে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংস আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে আসলো বাসায়। আদের আম্মু রান্নাবান্না করতেছে। অন্যদিকে আদিয়া তার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে চলে আসলো অফিসে। সকাল 10টা, মৌসুমী এবং তার আব্বু আম্মুর সাথে আদিয়ার আব্বু আম্মু চলে আসলো আদিদের বাসায়। কলিং বেল দিতেই আদি এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে সালাম দিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসলো। সবাই বাড়ির ভিতরে বসে আছে। এদিকে আদির আব্বু সবার সাথে টুকটাক কথা বলতেছে। অন্যদিকে আম্মু রান্না শেষ করে টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছে। সব কিছু সাজিয়ে রাখার পর চলে আসলো সবার সামনে আর কথাবার্তা বলতে লাগলো। হ্যাঁ, পছন্দ তো হয়েছে, কিন্তু আপনারা আমার মেয়ের ব্যাপারে সব কিছু জানেন তো। না জেনে শুনে কিন্তু হুট করে একটা কাজ করে ফেললে হয় না। আপনারা আগে আমার মেয়ের সম্পর্কে সব কিছু জানেন, এরপরে না হয় বিয়ের ব্যাপারে নিয়ে আলোচনা করা যাবে। আমরা সব কিছুই জানি, আমাদেরকে বলতে হবে না। আদি আমাদেরকে সব কিছু বলে দিয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। এখন আমরা তো পুরোপুরিভাবে আদিয়াকে রাজি করাতে পারবো না। আমাদের সাথে তোমাকে থাকতে হবে। তুমি যদি থাকো তাহলে হয়তো রাজি হতে পারে। আমি আপনাদের সাথে আছি, তবে একটা কথা, আদিয়াকে আমি রাজি করাতে পারবো, আর আপনারাও যদি সম্মতি দেন তাহলে আদিয়া এমনিতেই রাজি হয়ে যাবে। তুমি যদি রাজি করাতে পারো তাহলে রাজি করাও, তাতে তো আমরা খুশি হব। আর তোমার পাশে তো আমরা আছি। তাহলে মৌসুমি, তুমি এক কাজ করো, আদিয়াকে কল দিয়ে বলো যে এখানে চলে আসার জন্য। বাকি সব কিছু আমি করতেছি। মৌসুমী আদিয়াকে কল দিয়ে বলে দিতেই আদিয়া আধা ঘন্টার ভিতর চলে আসলো আদিদের বাসার সামনে। কলিং বেল দিতেই আদি এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, ভিতরে আসেন মহারানী, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছি। আদিয়া বাড়ির ভিতর আসতেই সবাইকে দেখে অবাক হয়ে সবাই আদিয়াকে মাঝখানে বসিয়ে দিল আর বলতে লাগলো, আদিয়া, আদি তোকে অনেক পছন্দ করে। আমরা চাচ্ছি যে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। আদি তোর সব কিছুই জানে, সে তোকে সব কিছু জানার পরও বিয়ে করতে চাচ্ছে। তুই কি বিয়ে করবি না? আদিয়া একবার আদির দিকে তাকাচ্ছে আর একবার সবার দিকে তাকাচ্ছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আদিয়ার আম্মু বলতে লাগলো, আদিয়া, কথা বল, এভাবে চুপ হয়ে থাকিস না। চুপ হয়ে থাকলে আমরা বুঝে নিব তুই এখানে সম্মতি দিতে চেস না। আর যদি তুই এখানে সম্মতি না দিস তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? তুই হ্যাঁ বা না বল। আমি সম্মতি দিতে পারি, তবে একটা শর্তে। স্ট্যাম্প পেপারে সই করে লিখে দিতে হবে যে আমাকে কোনোদিন ডিভোর্স দিতে পারবে না এবং অন্য কাউকে বিয়ে করতে পারবে না। যদি সে মানতে রাজি থাকে তাহলে আমি এখানে সম্মতি দিতে পারবো। তবে আমাকে আরও কয়েকটা দিন দেখার দরকার আছে তার। সে যদি আরও কয়েকটা দিন দেখে তাহলে খুব ভালো হবে। আদি, তুমি কি বলো? আদিয়া তো বলতেছে যে আরও কয়েকটা দিন দেখার জন্য। তুমিও না হয় আরও কয়েকটা দিন দেখো, এরপরে না হয় আমাদেরকে সিদ্ধান্ত জানাবে। সিদ্ধান্ত জানালে আমরা অবশ্যই কিছু একটা করব। ঠিক আছে, আদিয়া যেহেতু চাইতেছে আরও কয়েকটা দিন দেখার জন্য, তাহলে আরও কয়েকটা দিন দেখি এবং সেও আমাকে আরও কয়েকটা দিন দেখুক। এরপর না হয় দুজনের মন একত্রিত হলে বাকিটা আপনারা করে দিবেন। এইসব কথাবার্তা বলতেছে। সন্ধ্যা অবধি এইসব কথাবার্তা শেষ করে রাতে খাওয়া দাওয়া করে সবাই চলে গেল চাচার বাসায়। এদিকে আদিয়া তার রুমে বসে চুপচাপ আছে আর মনে মনে ভাবতেছে।
আমি যে আদিকে বিয়ে করব, এটা কি আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? নিশ্চয়ই আদিও আগেরটার মতোই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার কেন যেন বিশ্বাস হচ্ছে আদির উপরে সে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আমার এই বিশ্বাসটা কি আদি রাখবে নাকি রাখবে না? আদিয়া মনে মনে এইসব চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ এইসব ভাবনা চিন্তা করার পর আদিয়া মনে মনে বলতে লাগলো, আরও কয়েকটা দিন দেখি, এরপরে না হয় কিছু একটা করা যাবে। এত তাড়াতাড়ি তো আর কিছু করা যায় না, আরও কয়েকটা দিন দেখা যাক। অন্যদিকে আদি রুমের ভিতর বসে আছে, ফোনটা হাতে নিয়ে কখন আদিয়া কল দিবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আদিয়া আর থাকতে না পেরে আদিয়াকে কল করলো। এদিকে আদিয়া কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। রাত প্রায় 2টা। এমন সময় আদিয়া বলতে লাগলো, আদি এখন আমি ঘুমাই, অনেক ঘুম ধরেছে, কাল আবার অফিসে যেতে হবে, কালকে কথা বলবো তোমার সাথে। আচ্ছা এখন তাহলে ঘুমাও, কালকে কথা হবে। এ বলে আদি কলটা কেটে দিয়ে এসেও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। আদি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খাচ্ছে। এমন সময় আদির আম্মু বলতে লাগলো, আদিয়া মেয়েটা কিন্তু খুবই ভালো। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, হয়তো তার ভাগ্য অন্য জায়গায় লেখা ছিল, তাই হয়তো ডিভোর্স হয়ে গেছে। তুই মেয়েটাকে বিয়ে করে সুন্দর একটা সুখী সংসার তৈরি কর তোরা। আমি মনে করি যে তোরা অনেক সুখী হবি। হ্যাঁ আম্মু, আমিও তাই চিন্তা ভাবনা করতেছি। তবে একটা কথা ভাবতেছি, আদিয়াকে আরও কয়েকটা দিন দেখি এবং সেও আমাকে দেখুক। দেখা দেখির মাঝেও তো ভুল বোঝাবুঝি হতে পারে। তখন যদি সে আমাকে বলে যে বিয়ে করবে না, তাই আর কি চিন্তা ভাবনা করতেছি যে এটাই করব। আদি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর খাওয়া দাওয়া করে শেষ করে চলে আসলো তার রুমে। অফিসের জন্য রেডি হয়ে নিচে এসে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার অফিসে। তার কেবিনে বসে কাজ করতেছে। এমন সময় আদি তার বস এসে বলতে লাগলো, আদি চলো তুমি আমার সাথে, অন্য একটা অফিসে যেতে হবে। ওই অফিসের মালগুলো কেমন হবে এটা একটু দেখে আমাকে জানালে আমরা তাদের অফিস থেকে মালগুলো কিনে আনতে পারবো। আর স্টকে রেখে দিলে যখন মালগুলোর দাম বেড়ে যাবে তখন আমরা মালগুলোর দামে বিক্রি করতে পারবো এবং আমাদের লাভ হবে। ঠিক আছে স্যার, চলেন তাহলে যাওয়া যাক। আদি তার বসকে নিয়ে ওইখান থেকে চলে আসলো অন্য একটা কোম্পানিতে। সব কিছু ঠিকঠাক করতেছে তারা। এইদিকে আদি মালগুলো হাত দিয়ে ধরে দেখতেছে কেমন হবে। বেশ কিছুক্ষণ দেখার পর আদি তার বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার এই মালটা আমাদের স্টকে রাখা খুব গুরুত্বপূর্ণ। আশা করি যে এই মালের খুব টানা পিছু লাগবে। আর 1 থেকে 2 মাস পর আপনি চাইলে এখানে যতগুলো মাল আছে সবগুলো মাল কিনে নিয়ে আমাদের গোডাউনে রাখতে পারেন। তোমার কথা বিশ্বাস করে আমি সবগুলো মাল কিনে নিতেছি আদি। এমন কোনো দুর্ঘটনা যাতে না হয়, যাতে মালের রেট কম না হয়। বেশি হলে আমাদের জন্য ভালো। বিশ্বাস করে নিতে পারেন স্যার, আশা করি হয়তো ঠকবেন না। আদি এইসব কথাবার্তা বলতেছে। এইদিকে তার বস সবগুলো মাল কিনে নিয়ে গাড়ি নিয়ে চলে আসলো তাদের অফিসে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। আদিও আদিয়ার সাথে বেশ ভালোভাবে কথাবার্তা বলতেছে। এইভাবে কথা বলতে বলতে 1 সপ্তাহ চলে গেল। আজকে সোমবার। আদি বসে আছে তার কেবিনে। এমন সময় তার বস এসে বলতে লাগলো, আদি তোমার কথায় আমি কাপড়গুলো কিনে খুব ভালো একটা অ্যামাউন্টে কাপড়গুলো বিক্রি করতে পারছি। আজকে আমি অনেক খুশি। এ নাও, এখানে তোমার জন্য ছোট্ট একটা উপহার আছে। এই উপহারটা শুধু তোমার জন্য। স্যার এসবের কি দরকার ছিল? এসবের কোনো দরকার ছিল না তো। আদি চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করতেছে। এমন সময় আদির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আদিয়া বলতে লাগলো, আদি প্রায় 1 সপ্তাহ তো আমাকে দেখলে, এখন আমি কেমন? তোমার জন্য পারফেক্ট নাকি তোমার জন্য পারফেক্ট না? যদি পারফেক্ট না হই তাহলে আমাকে বলতে পারো। তুমি আমার জন্য পারফেক্ট, তোমাকে ছাড়া অন্য কাউকে আর চাই না। তুমি যা চাইবে তাই হবে। এখন বলো, কবে বিয়ে করতে চাও আমাকে? কালকে আব্বু আম্মু গ্রাম থেকে আসবে, তোমার পরিবারের সাথে কথাবার্তা বলবে, এরপরে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কখনো আমাকে ভুল বুঝে ছেড়ে যেও না। কখনোই ছেড়ে যাব না, নিশ্চিন্তে থাকতে পারো। আদি কথাবার্তা বলে ফোনটা কেটে দিল। রাত প্রায় 9টা। খাওয়া দাওয়া শেষ করে আদি আদিয়ার সাথে কথাবার্তা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর আদিয়াম বলতে লাগলো, আদি এখন তাহলে রাখি, পরে আবার কথা হবে। রাত অনেক হয়েছে, এখন ঘুমাও, কালকে তো আবার আসতেছি।
কালকে অফিসে যাওয়ার দরকার নেই তোমার, কালকে বাসায় থাকবে। ঠিক আছে আদিয়া, কালকে আমি বাসায় থাকবো। রাখলাম তাহলে এখন। এই বলে আদিয়া কথাবার্তা বলে কলটা কেটে দিয়ে ঘুমিয়ে সে বাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। আদিয়া তার আব্বু আম্মুকে বলার পর তার আব্বু আম্মু রান্নাবান্না করতেছে। দুপুর 1টা। এমন সময় আদিদের বাড়ির কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল আদিয়া এবং তার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। সবাই বাড়ির ভিতরে চলে আসলো। সবাই বসে পড়তেই আদির আম্মু সবাইকে সব কিছু এনে দিল খাওয়ার জন্য। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় আদির আম্মু বলতে লাগলো, বিআই এবং বিআইন সাহেব দুজন তো রাজি আছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ফেলতে পারেন আপনারা। আমি চাইতেছিলাম কি পারিবারিকভাবে শুধু এইখানের যতজন লোক আছে ততজন লোক নিয়ে বিয়েটা সেরে ফেলতে। আপনারা তো জানেন গ্রামের মানুষ কেমন, একজন জানলে পরে ছি করবে। তাই আর কি আমরা চাইছিলাম যে এখানেই বিয়েটা সেরে ফেলতে, গ্রামে আয়োজন না করতে। আপনাদের যদি চাওয়া পাওয়া থাকে তাহলে বলেন, আমরা যথাসম্ভব সব কিছু দেওয়ার চেষ্টা করব। একটা মাত্র মেয়ে আমাদের। কোনো কিছু দেওয়ার দরকার নেই, আল্লাহর রহমতে আমাদের সব কিছুই আছে। আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে, নিশ্চিন্তে থাকেন। যেহেতু চাইতেছেন এখানে বিয়েটা হয়ে যাওয়ার জন্য, তাহলে আপনি এক কাজ করেন, আজকে তাদের বিয়েটা দিয়ে দেই। সন্ধ্যাবেলা কাজী ডেকে এনে তাদের বিয়েটা দিয়ে দিলে তো খুবই ভালো হয়, আপনাদের যদি আপত্তি না থাকে। আমার তো আপত্তি নেই, কিন্তু আদিয়া তোর কি কোনো আপত্তি আছে? থাকলে তুই বলতে পারিস, তাহলে আরও কয়েকটা দিন পিছিয়ে দিব বিয়েটা। না, আমারও কোনো আপত্তি নেই। আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আজকে বিয়ে দিলে আজকেই হবে। সবাই খুশি, সবাই আনন্দ করতেছে। বেশ কিছুক্ষণ আনন্দ করার পর সবাই বসে রইল। সন্ধ্যা 7টা। কাজে এসে বসে আছে। বিয়ের কার্যক্রম শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আদিয়া এবং আদি বিয়েটা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। আদিয়া চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দুজন অজু করে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করে তাদের নতুন জীবন শুরু করলো। নামাজ আদায় শেষ করার পর দুজন বিছানায় এসে বসলো। আদিয়া এবং আদি একে অপরের দিকে তাকিয়ে তাদের দুজনের ঠোঁট একে অপরের স্পর্শে নিয়ে আসলো। এদিকে আদি আস্তে আস্তে করে আদিয়ার ঠোঁটে, গালে, মুখে এবং বিভিন্ন জায়গায় কিস করতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আদিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে আদির উপর তার শরীরটা ছেড়ে দিল। এদিকে আদি খুব সুন্দরভাবে আদর করতেছে আদিয়াকে। তার দুজন একে অপরকে আদর করতে থাকুক। আমরা তাহলে এখন বিদায় নিই। আর আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার পালে আদি এবং আদিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে তারা দুজন সুখে শান্তিতে থাকতে পারে। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।